নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমি দুলাল বলিদা আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করতে চলেছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে ৯ মাস ৩ দিন হয়ে গেল। এখন এই যে আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের জার্নিটা সেটা আপনারা অনেকেই ফলো করছেন এবং আমার কি রেজাল্ট সেটা আপনারা সামনের থেকে দেখতে পাচ্ছেন। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, এই যে আমার এক আত্মবিশ্বাসহীন জীবন থেকে এখন আত্মবিশ্বাস নিয়ে আপনাদের সাথে পথ চলা শুরু করেছি, যেখানে আমি রীতিমতো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড বিভিন্ন কন্টেন্ট দিয়ে আসছি আপনাদেরকে সচেতন করার জন্য। এখন এই জার্নিতে আমার যেমন অনেক অভিজ্ঞতা হয়েছে, তেমনই এই অভিজ্ঞতার সাথে সাথে অনেক প্রশ্নের কিন্তু আমি সম্মুখীন হয়েছি। সেই প্রশ্নের উত্তরগুলোও কিন্তু দেওয়ার চেষ্টা করব। এই জার্নিতে আপনাদেরকে অনেক সাথে পেয়েছি, যেখানে আপনারা অনেক বেশি আমাকে উৎসাহিত করেছেন এই আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করতে। আর এই আত্মবিশ্বাসহীন জীবন থেকে একটা কনফিডেন্স যুক্ত জীবন, যেখানে আমি অনেক হ্যাপি এখন আছি এবং আমি আমার রেজাল্ট নিয়ে অনেক স্যাটিসফাইড। তো সেই জায়গায় আপনাদের অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হয়েছে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে আপনাদের উৎসুকতা বা আপনাদের কৌতূহল থেকে, এবং অনেক আগেও আমাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যখন আমি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করতে গিয়েছিলাম বা করতে যাচ্ছিলাম, এবং করার পরেও সেম প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়েছে। সেটা হচ্ছে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে কি ক্যান্সার হয়, বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিলে ক্যান্সার হয়ে যেতে পারে, তাই হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিও না। এই ধরনের বক্তব্য আমাকে শুনতে হয়েছে। ইভেন এখনো অনেকের সাথে আমার ফোনে কথা হয়, কারণ স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তো অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে চান। তো তাদের এই কমন কোশ্চেনটা প্রায় থেকেই থাকে যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে কি ক্যান্সার হয়। এর আজকে আমি একটা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব, যেটা আমি আমার অভিজ্ঞতা, আমার রিসার্চ এবং ডাক্তারদের কাছ থেকে যেটা জানতে পেরেছি তার ভিত্তিতে। এখন আসল টপিকে আসা যাক, সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে কি ক্যান্সার হয়। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে জানতে হবে। যদি আমি শর্ট কথায় বলি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করালে ক্যান্সার হয় না, তার কোনো এখন পর্যন্ত বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ নেই, বা ক্লিনিক্যাল এভিডেন্স এখন পর্যন্ত নেই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে ক্যান্সার হয়েছে। তো এইটা একটা মিথ, কারণ এর পিছনে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে, যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে ক্যান্সার কেন জড়িত নয়। ক্যান্সার আসলে কি সেটা আগে জানুন। দেখুন, ক্যান্সার হচ্ছে ম্যালিগন্যান্ট কোষের ডেভেলপমেন্ট, অর্থাৎ যে কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, অর্থাৎ ক্যান্সার সেল পরপর বাড়তে থাকে। সেই সেলের ম্যালিগন্যান্ট মানে সেই সেলগুলো ম্যালিগন্যান্ট সেল হয়, যেগুলো কোনোভাবে আপনি কেমোথেরাপি দিন বা যাই দিন, দেওয়ার পরে নিয়ন্ত্রণে থাকে না, তারপরেও সেটা বাড়তে থাকে। এই যে কেমোথেরাপি দিয়ে তাকে কন্ট্রোল করা হয়। তো ম্যালিগন্যান্ট সেলের ডেভেলপমেন্ট হলে, অর্থাৎ কোষ যদি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায়, তখন সেটাকে ক্যান্সার হিসেবে ধরা যেতে পারে। এবার এই যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট, তার সাথে কেন ক্যান্সারকে জড়িয়ে দেওয়া হয়? কারণ অনেকেই মনে করেন এটা স্কিন লেভেলে সার্জারি হয়, তাই এতে স্কিন ক্যান্সার হতে পারে। তো প্রথম কথা একটা বলে রাখি, এখানে সেলের মানে যে ক্যান্সার সেল আছে তার ডেভেলপমেন্ট হয় না, এবং ক্যান্সার কোষের বিভাজন হয় না। ঠিক আছে, এখানে হয় কি, আপনার শরীরের যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট পদ্ধতিটা দেখেন, আপনার মাথার পিছনের অংশ থেকে গ্রাফট নেওয়া হয়, সেই গ্রাফট মাথার সামনে প্রতিস্থাপন করা হয়, স্লিট ওপেন করা হয়, সেই স্লিট ওপেন করার পরে প্রতিস্থাপন করে দেওয়া হয়। তো এর মধ্যে কোনো সেলের ট্রান্সফার হচ্ছে না, জাস্ট গ্রাফটাকে এখান থেকে নিয়ে এখানে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, এবং এতে কোনো ধরনের সেল মিউটেশন হচ্ছে না। এবার এই যে নিজের শরীর থেকে নিজের শরীরেই যা ট্রান্সফারটা হচ্ছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু অটোলোগাস প্রসেস, অর্থাৎ আমার শরীরের কোষ আমার শরীরের মধ্যেই মোটামুটি আছে, ঠিক আছে, কিন্তু সেখানে সেই সেলটা বিভাজিত হচ্ছে না, যেখানে আছে সেখানেই আছে, এই একটা ব্যাপার। এবং এটা আমাদের স্কিনের একটা নির্দিষ্ট লেয়ারে হচ্ছে, ঠিক আছে, সেখানে বিশেষ কোনো প্রবলেম বা সেই যে এনভায়রনমেন্টে সেলটা যাচ্ছে সেখান থেকে সে বিভাজিত হয় না, তার যে নির্দিষ্ট অবস্থান, সেই অবস্থানেই সেই স্টিক থাকে। এবারে
আপনাদেরকে একটা কথা বলি, তাহলে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে যদি ক্যান্সার জড়িত থাকে, তাহলে তো আপনার অ্যাপেন্ডিক্সের মতো সার্জারি বা হার্ট ট্রান্সপ্ল্যান্টের মতো সার্জারি বা সিজারিয়ান সার্জারি, এই ধরনের যে সার্জারিগুলো আছে তাতেও তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ক্যান্সার হয় না কেন? এই প্রশ্নটা উত্তর হলো যে সার্জারি করলে ক্যান্সার হয় না। কারণ সার্জারি করার সময় কি হতে পারে? অতি বিস্তর ইনফেকশন হতে পারে। আপনার সার্জারির সাথে সংযুক্ত যে ইনস্ট্রুমেন্ট বা ডিভাইসগুলো ইউজ হবে, সেগুলো যদি প্রপার স্টেরাইল না হয়, সেগুলোকে পরিশোধিত যদি না করা হয় এবং প্রপার হাইজিন বা মেডিকেল স্ট্যান্ডার্ড ফলো না করে যদি আপনার সার্জারি পারফর্ম করা হয়, সেক্ষেত্রে ইনফেকশন হতে পারে এবং ভবিষ্যতে হয়তো আপনাকে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তো এই হচ্ছে বিষয়। তাই সার্জারি যেটা হেয়ার ট্রান্সপ্ল্যান্টও কিন্তু একটা সার্জারি, সেটা মাইক্রো সার্জারি, তার সাথেও মিনিমাল একটা রিস্ক ইনভলভমেন্ট আছে। আমি বলবো না যে রিস্ক নেই, মিনিমাল রিস্ক আছে, যেটা প্রপার একজন সার্জেন্ট বা প্রপার একজন ডাক্তারের আন্ডারে এই সার্জারিটা পারফর্ম করাতে হবে। আর যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্রপার মেডিকেল গাইডেন্স, হাইজিন এবং এমার্জেন্সি কেয়ার, এগুলো সব ফলো করেই অবশ্যই মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেল গাইডলাইন্স মেনে হেয়ার ট্রান্সপ্ল্যান্টটা করানো উচিত, বা সে কোনো অভিজ্ঞ ডাক্তারের আন্ডারে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করানো উচিত, যাতে করে আপনি মিনিমাম রিস্কটুকু ম্যানেজ করতে পারেন। এখন বিষয় হচ্ছে অনেকেই মিনিমাম রিস্কটুকু অ্যাভয়েড করে কম পয়সায় অন্য কোথা থেকেও ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নেন নিজের ফিনান্সিয়াল দিকটাকে দেখে, কিন্তু সেখানেই হয়ে যায় বিপত্তি। আপনি যদি অনভিজ্ঞ কোনো ডাক্তারের আন্ডারে বা কোনো টেকনিশিয়ানের আন্ডারে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে ফেলেন, সেক্ষেত্রে কি ঘটতে পারে? পার গাইডেন্স ফলো না করে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলে সেক্ষেত্রে আপনার নেক্রোসিসের মতো রোগ হতে পারে। নেক্রোসিস আসলে কি? ধরুন আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হলো, সেক্ষেত্রে কোনোভাবে সেল ড্যামেজ হলো বা আপনার সেলে, যেখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে ওই এরিয়াতে সেলে প্রপারভাবে ব্লাড সাপ্লাই হলো না। যদি প্রপার ব্লাড সাপ্লাই বা অক্সিজেনের সাপ্লাই না থাকে, সেই এরিয়াটাতে পচন শুরু হয়, কালো কালো রঙের একটা পচন দেখা যেতে পারে। এই যে কালো কালো পচনটা দেখা যায়, এটাকে সাধারণত নেক্রোসিস বলে। যেই নেক্রোসিস রোগটাকে অনেকেই ক্যান্সারের সাথে জড়িয়ে দেন। তো নেক্রোসিস বিভিন্ন কারণে হতে পারে। এক, আপনার যখন সার্জারি হচ্ছে সেই সময় যদি ইনএক্সপিরিয়েন্স সাথে কেউ ট্রান্সপ্ল্যান্ট করে, গ্রাফটের যদি ডেনসিটি খুব কাছাকাছি দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার মানে অতিরিক্ত ঘনত্ব দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু সেই গ্রাফটের এরিয়াতে প্রপারভাবে ব্লাড সার্কুলেশন হয় না বা অক্সিজেন পৌঁছয় না, সেক্ষেত্রে নেক্রোসিস হতে পারে। আবার প্রপার যদি পোস্ট কেয়ার ফলো না হয়, সেক্ষেত্রেও নেক্রোসিস হতে পারে। তাই বিভিন্ন কারণে নেক্রোসিস হতে পারে। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা তাহলে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে ক্যান্সার তো হয় না, বাট বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে, এরকমও ধারণা থাকে। তো সাধারণত বিশেষ কিছু সাইড এফেক্ট দেখা দেয় না, আর যে সাইড এফেক্টগুলো দেখা যায় সেগুলো খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোকে মিনিমাইজ করে নেওয়া যায়। এবার ইনএক্সপিরিয়েন্স সাথে যদি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়, তাহলে আপনার যে স্ক্যাল্পে যে নার্ভগুলো আছে সেগুলো ড্যামেজ হতে পারে। তাই মিনিমাম রিস্কটুকু অ্যাভয়েড করে কোথাও গিয়ে অল্প পয়সাতে বা প্রলোভনে পড়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন না, এটা আমার বিশেষ অনুরোধ রইল। আর অনেকেই আমার সাথে পরামর্শের জন্য যোগাযোগ করেন, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করতে পারেন। আমি যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব আপনাকে সাহায্য করার। আর আরেকটা কথা বলে দিই যে তাহলে ক্যান্সার কোথা থেকে হয় বা কি কারণে ক্যান্সার হয়। দেখুন, হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে সরাসরিভাবে তো এখন পর্যন্ত বৈজ্ঞানিক বা মেডিকেলি প্রুভেন কোনো আর্টিকেল আমি এখনো দেখিনি যে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সাথে ক্যান্সার জড়িত, বা এই নিয়ে এখন পর্যন্ত WHO এর কোনো রিপোর্ট নেই বা ইন্টারনেটে প্রামাণিক তথ্য নেই। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে ক্যান্সার কি হয়? ক্যান্সার তো আপনারা আপনাদের স্বাভাবিক জীবনেই নিয়ে ঘুরে বেড়ান। আপনারা বলেন যে স্মোকিং ছাড়া থাকা যাবে না, তো স্মোকিংই তো একটা ক্যান্সারের কারণ। তামাক, নিকোটিন, এটা থেকে কিন্তু ক্যান্সার হতে পারে, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে কিন্তু হয় না। এই তামাক, নিকোটিন, স্মোকিং, অ্যালকোহল, এগুলো থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে। আর কি থেকে ক্যান্সার হতে পারে? ক্যান্সারের তো বিভিন্ন বিভিন্ন রিজন আছে। বিভিন্ন কেমিক্যাল যদি আপনি কনজিউম করতে থাকেন, বা রেডিয়েশন যুক্ত এরিয়াতে যদি আপনার বিচরণ থাকে, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। বা আপনার যদি
বিভিন্ন দীর্ঘদিনের পচনশীল কোষ থেকে থাকে, সেল থেকে থাকে, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। এবং জেনেটিক কারণেও ক্যান্সার হতে থাকে। তো বিভিন্ন কারণে ক্যান্সার হয়, তাই অবশ্যই সুস্থভাবে থাকবেন এবং সুস্থ জীবনযাপন করবেন, এটাই আশা রাখি।